শিল্পাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও কারখানায় হামলার ঘটনা ঘটেছে। বিনিয়োগের নিরাপত্তা ও রফতানির ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা ও ভীতিতে রয়েছেন শিল্প উদ্যোক্তারা। এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী সাইদ আরমান। সাইদ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাইদ, আপনার কাছে জানতে চাইছি যে এই যে একটা অসন্তোষ চলছে শিল্পাঞ্চলে, তো এদের যে মালিক আছেন বা নতুন উদ্যোক্তা বা উদ্যোক্তারাও আছেন, তাদের মধ্যে কি কোনো হতাশা আপনি দেখতে পাচ্ছেন? একেবারে এটা হতাশ না হয়ে আসলে কোনো কারণ নেই। আপনাকে যদি বলি, গত জুলাইতে যখন কোটা সংস্কার ঘিরে আন্দোলন শুরু হয়, তারপর থেকে কিন্তু আসলে এই সেপ্টেম্বর পর্যন্ত মালিকরা শ্রমিকরাও একই সঙ্গে বলতে হয় কেউ কিন্তু আসলে স্বস্তিতে ছিলেন না। নানা সময়েই কিন্তু নানা কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, রপ্তানি ব্যাহত হয়েছে। আপনাকে যদি একটি পরিসংখ্যান জানাই, বাংলাদেশে যদি একদিন শিল্প কারখানা যদি তার চাকা যদি না ঘোরে, প্রায় 10 থেকে 12 হাজার কোটি টাকার কিন্তু লোকসান গুনতে হয়। সেই লোকসান কিন্তু মালিক শ্রমিক সবাইকে কিন্তু সেই লোকসানের অংশটা নিতে হয়। তো আমরা গত 2 মাস কিন্তু দেখছি যে নানা সময়ে কখনো শ্রমিক আন্দোলন, কখনো শ্রমিকের নামে বহিরাগতরা আন্দোলন করছে, কখনো দেশের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু এই যে শিল্প কারখানাগুলোর শিল্পের নিরাপত্তা নষ্ট হচ্ছে, যার কারণে কিন্তু এই যেহেতু উৎপাদন ব্যাহত হচ্ছে, রপ্তানি ব্যাহত হচ্ছে, মালিকরা কিন্তু হতাশ হয়ে পড়ছেন খুব স্বাভাবিকভাবে। মালিকদের উপরে কিন্তু একটা চাপ থাকে, এখনও তাকে উৎপাদিত পণ্য সঠিক সময়ে রপ্তানিকারকের কাছে পৌঁছাতে হয়। আবার পণ্য উৎপাদন যদি সচল না থাকে, শ্রমিকের বেতনের একটা দায় কিন্তু মালিকের উপর বহন করে, কারণ শ্রমিকদের ঠিকমতো বেতন না দিলে কিন্তু আবার শ্রমিকরা রাস্তায় নামবেন, সেটা একটি সামাজিক অস্থিরতা তৈরি করবে, সরকারকে চাপে পড়বে। সব নানাবিধ কারণে সেটি নিজের শিল্প কারখানা রক্ষা করবার একটি চাপ, শ্রমিকের বেতন দেওয়ার চাপ, সময় মতো উৎপাদিত পণ্য বিদেশে ক্রেতার কাছে পৌঁছে দেয়া, এই সবগুলো কারণেই কিন্তু মালিকরাও চাপে রয়েছেন। এবং তারা স্বাভাবিকভাবেই যখন এই সমস্ত পরিস্থিতি যখন তাদের অনুকূলে না, তখন তারা স্বাভাবিকভাবে হতাশ হচ্ছেন। আজকেও আপনি যেটি আমরা জানি যে আজকেও কিন্তু অনেকগুলো কারখানায় উৎপাদন বন্ধ করতে হয়েছে মালিকদের। এই পরিস্থিতি তো অর্থনীতির জন্য, বেসরকারি খাতের জন্য মোটেও সুখকর নয়। সেটাই বলছিলাম যে এই যে অসন্তোষ, এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য মোটেও সুখকর না। আপনাকে যদি আরেকটু বলি যে এই শ্রমিক অসন্তোষ নিয়ে কিন্তু আমরা যদিও বলছি কিছুটা শ্রমিক অসন্তোষ, তবে এটা নিয়ে কিন্তু একটি বিতর্কও আছে। মালিকরা কিন্তু অনেকেই বলছেন, এবং এটি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সময় দেখাও গেছে, আসলে শ্রমিকরা কিন্তু যে কারখানায় কাজ করে তার পরিবার চালায়, তার উপার্জন করে তার সংসারের খরচ নির্বাহ করে, জীবিকা চলে, তার বাচ্চা হয়তো বা ওই কারখানার বেতনে স্কুলের বাচ্চার বেতন দিচ্ছে। শ্রমিকরা কিন্তু এই সমস্ত কারখানায় সাধারণত হামলা করছেন বা আন্দোলন করছেন, বিষয়টা কিন্তু এরকম না। এটি কিন্তু শিল্প মালিকরাও বলছে, এবং নানা রকম গোয়েন্দা রিপোর্টও বলছে হামলা কিন্তু আসলে বহিরাগতরা করছেন। বাংলাদেশে কিন্তু অনেক নজির আছে যে রাজনৈতিক কারণে শ্রমিকদেরকে ব্যবহার করা, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, রাজনৈতিক অস্থিরতা তৈরি করবার জন্য বহিরাগতদেরকে ব্যবহার করা, শ্রমিক হিসেবে ব্যবহার করা। আমরা কিন্তু শুনছি যে শ্রমিকরা কাজে ফিরছেন, কিন্তু বহিরাগত কারা এরা, তারা কিন্তু কারখানার সামনে ঘোরাঘুরি করছে, শ্রমিক বেশে তারা কিন্তু কারখানায় হামলা করছে, শ্রমিকদেরকে উস্কে দিচ্ছে। এরা কিন্তু আসলে শ্রমিক না, শ্রমিকরা কারখানায় হামলা করতে পারে না, শ্রমিকরা তার জীবিকা নিয়ে সাধারণত এই ধরনের নৈরাজ্য করে বলে কখনোই মনে হয় না। এটি কিন্তু আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে ব্যবসা, গত 2 মাসে তো ব্যবসা বাণিজ্যে একটা ধস নেমেছে, আমরা অনেকভাবে দেখেছি যে এই যে এনবিআর এর হিসাবে জুলাই আগস্ট মাসে রফতানি কিন্তু বেড়েছে, এটা কি বিশ্বাসযোগ্য আপনার কাছে? একেবারেই ঠিক বলেছেন। আসলে আমরা বাংলাদেশে কিন্তু যদি দেখেন, আমরা গত 16 বছর যে আমাদের আওয়ামী লীগের কর্তৃত্ববাদ শাসন ব্যবস্থা আমরা দেখেছি, এই সরকারের কিন্তু এই সরকারের বিরুদ্ধে বড় একটি নালিশ কিন্তু ছিল যে সরকার পরিসংখ্যান নিয়ে লুকোচুরি করে, তথ্য নিয়ে বিকৃতি করে। আমরা কিন্তু তখনও দেখেছি যে রপ্তানির যে পরিসংখ্যান, বাংলাদেশ ব্যাংক বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো বলেন বা জাতীয় রাজস্ব বোর্ড বলেন, প্রথমত তাদের একজনের তথ্যের সঙ্গে আরেকজনের তথ্যের কোনো মিল নাই। দ্বিতীয়ত হলো যে পরিসংখ্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো যে পরিসংখ্যান দেয় রপ্তানি, সেটিও সঠিক না। এবার যেটি হচ্ছে, আমি শুরুতে আমরা যেটি আলোচনা করছিলাম যে গত 2টা মাস কিন্তু আমাদের রপ্তানি খাত ব্যাপকভাবে হোঁচট খাচ্ছে নানা সময়ে। তো সেই প্রেক্ষাপটে আমরা যেটা দেখলাম যে এনবিআর বলছে যে জুলাইতে প্রায় 3% আমাদের রপ্তানি বেড়েছে, এবং অগাস্ট মাসে সেটি
5% বেড়েছে এবং মোট রপ্তানি পরিমাণ প্রায় $800 কোটি কাছাকাছি। এটি কিন্তু আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে এই রপ্তানির এই সংখ্যা আসলে কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। এটি আসলে যারা রপ্তানি করছেন তারাও কিন্তু বলছেন যে এটি বিশ্বাসযোগ্য না, এটা আসলে যাচাই বাছাই করা উচিত, সেই প্রশ্ন কিন্তু তারাও তুলছেন। আর একটা বিষয়, আমাদের দেশের পোশাক কিন্তু অনেক উন্নত, তাই না? আমাদের সকল ব্র্যান্ড কিন্তু দেশের বাইরেও যায়। তো আপনার কি মনে হয় যে এই যে শ্রমিকরা যারা কাজ করেন, এই কর্মপরিবেশটা কি আপনার কাছে মনে হয় ঠিক? এটি বলি আপনাকে, আপনি যেটি বলছিলেন, বাংলাদেশ তো আসলে বিশ্ব পোশাকের কিন্তু বড় গন্তব্য এবং সস্তায় পোশাক সরবরাহ করে বাংলাদেশ কিন্তু বিশ্ব বাজার তৈরি করে নিয়েছে। বিশ্বের দামি দামি যে ব্র্যান্ড যেগুলো আছে তাদের বিপণী বিতানে কিন্তু বাংলাদেশি পণ্য বিক্রি হয়, এটি সত্য। এর পেছনে কিন্তু বাংলাদেশে বিনিয়োগকারীরা যেমন কাজ করছেন, আবার শ্রমিক যারা তারাও কিন্তু এই বাংলাদেশের পোশাকের বাজার বড় করবার জন্য, বাংলাদেশকে বিশ্ব পোশাকের জন্য ব্র্যান্ড হিসেবে পরিচিত করবার জন্য শ্রমিকের অবদানও কিন্তু স্বীকার করতে হবে। তো সরকার কিন্তু নানা সময় এই যে আপনি শ্রম কর্ম পরিবেশ বলেন, এটি কিন্তু একসময় একটু খারাপ ছিল, কিন্তু সেটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। কর্ম পরিবেশ উন্নত হচ্ছে, ক্রেতাদের যেহেতু চাপ থাকে, শর্ত থাকে পোশাকের পণ্য নেয়ার ক্ষেত্রে, এজন্য কিন্তু বাংলাদেশে যারা উদ্যোক্তা তাদেরকে কিন্তু কর্মপরিবেশ তৈরি করতে হচ্ছে, আবার বেতন বাড়াতে হচ্ছে। সরকারের ওয়েজ বোর্ডে একটা কাঠামো আছে, সরকার কিন্তু কিছুদিন আগে বেতনও বাড়িয়েছে পোশাক কারখানার শ্রমিকদের জন্য। কর্মপরিবেশের কথা যেটা, এটি একেবারে এখন আপনাকে যদি বলি, আমাদের বাংলাদেশে প্রায় 200-র বেশি, 250-র মতো সবুজ কারখানা রয়েছে, আপনি চিন্তা করতে পারেন। এবং প্রায় এই বিশ্বের যে সবুজ কারখানাগুলো রয়েছে তার প্রায় নেতৃত্বে যেগুলো সেরা, তার মধ্যে প্রায় 100টির কাছাকাছি কিন্তু বাংলাদেশের সবুজ কারখানা। সব মিলিয়ে কর্মপরিবেশ নিয়ে অসন্তোষ হওয়ার কোনো কারণ নেই, আমরা উন্নতি করছি। তবে উন্নতির জায়গাটা হয়তো বা আরও শ্রমিকেরও তার জন্য সহনশীল হতে হবে, মালিকদেরও শ্রমিকের স্বার্থের ব্যাপারে আরো বেশি সতর্ক হওয়াটা খুব জরুরি। অনেক ধন্যবাদ সাইদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।